আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অদ্বৈত বিশ্বাস। অদ্বৈতবাবু, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্টিং নিউজে আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। অদ্বৈতবাবু, আপনাকে আমার প্রথম প্রশ্ন, কৃষ্ণনগর উত্তর বিজেপির জেতা সিট, আর এই জেতা সিটে আপনি ভোট যুদ্ধে নেমেছেন, লড়াই কতটা কঠিন মনে হচ্ছে? প্রথমত হচ্ছে যে নির্বাচন চলমান প্রক্রিয়া। 2024 সালে লোকসভা নির্বাচন বা 2021 সালের বিধানসভা নির্বাচন, এটা যেমন ঠিক যে বিজেপির একটা উত্থান, আবার এটাও ঠিক 2006 সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর, সেই সময় নাম ছিল পূর্ব বিধানসভা কেন্দ্র, সেখানে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুবিনয় ঘোষ জয়লাভ করেছিলেন। এটাও আপনাদের জেনে রাখা উচিত বা নিশ্চিতভাবেই জানেন যে 2016 সালে যখন বাম এবং কংগ্রেস জোটে আমরা কংগ্রেস প্রার্থী পক্ষে ভোট করেছিলাম, সেই সময়েও 2016 সালে আমরা খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। বিজেপির ভোট বলা যেতে পারে খুবই নমিনাল একটা জায়গায় ছিল। স্বাভাবিকভাবেই পরবর্তী ক্ষেত্রে নানাবিধ কারণে বিজেপির একটা উত্থান, ভোট বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটেছে ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে 2024 মানে 2014 সাল থেকে 26 সাল, এই 12 বছরের বিজেপি, বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার, আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং যা ইতিমধ্যেই প্রমাণিত, মানুষ কিন্তু বিজেপির প্রতি যে মোহ, সেই মোহটা ক্রমান্বয়ে কমছে। স্বাভাবিকভাবেই আমি আশাবাদী যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ এই তৃণমূল এবং বিজেপির, বলা যেতে পারে তৃণমূলের যে অপশাসন এবং সেই অপশাসনকে মদতদাতা বিজেপি, কার্যত সেটিং এর রাজনীতি, তার বিরুদ্ধে বিকল্প হিসাবে বামপন্থীদেরকেই বিবেচনার মধ্যে আনবেন। সেই জায়গা থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমি আশাবাদী যে কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার মানুষ একটা ইতিহাস তৈরি করবেন। আপনার মূল প্রতিপক্ষকে বিজেপি না তৃণমূল? রাজনৈতিকভাবে আমরা আমাদের পার্টির যে বোঝাপড়া, তাতে মূল প্রতিপক্ষ ওইভাবে আমরা বলি না। আমাদের 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 যেটা কথা, লড়াই করতে আমাদের যেটা কথা, সেটা হচ্ছে যে আপাত তৃণমূল এবং বিজেপি দুটো রাজনৈতিক দল হলেও এই দুটো দলের বোঝাপড়ার ভিত্তিতেই হচ্ছে নির্বাচনটা হচ্ছে। আচ্ছা, ফলে তৃণমূলকে হারাতে হলে বিজেপি বা বিজেপিকে হারাতে হলে তৃণমূল, এই বাইনারি ভেঙে এই দুটোকেই হারাতে হবে এবং সে হারাতে আমরাই পারি। এই লড়াই আমরা নেমেছি। ফলে আমাদের কাছে মূল প্রতিপক্ষ এক দুই নয়, তৃণমূল এবং বিজেপি উভয়ই হচ্ছে আমাদের প্রতিপক্ষ। তার বিরুদ্ধেই আমাদের লড়াই, তার বিরুদ্ধেই মানুষকে ঐক্যবদ্ধ করে এবারে নির্বাচনে আমরা আমাদের পক্ষে যে জয় হাসিল করতে পারবো বলি আমাদের মনে হয়। আচ্ছা, এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মুকুল রায় বিজেপির প্রতীকে জিতেছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন। তাহলে প্রচারে যাওয়ার সময় আপনারা কি এটা বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, এই প্রচারটা করছেন? আমাদেরকে বলতে হচ্ছে না। আচ্ছা, আমরা যখন গ্রামে গ্রামে বা বিভিন্ন এলাকায় এলাকায় প্রচারে যাচ্ছি, যখন আমরা এই কথাগুলোকে বলছি, তখন বিভিন্ন রাজনৈতিক কথা বলছি, তৃণমূলের এই 15 বছরের অপশাসনের কথা বলছি, চুরি দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে বিজেপির 12 বছরের সরকার বলছি। এমএলএদের ভূমিকা যখনই আমরা বলছি, তখন মানুষই বলছে যে গতবার তো আমরা ভোট দিলাম, মুকুল রায়কে ভোট দিলাম, ভোটের কালি শুকাবার আগেই কলকাতায় গিয়ে তিনি বললেন আমি তৃণমূলে যোগদান করলাম, যাহা তৃণমূল তাহাই বিজেপি। ফলে মানুষের এই অভিজ্ঞতার মধ্য দিয়েই মানুষ এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এবারের নির্বাচনে বিকল্প হিসাবে বামপন্থী প্রার্থী হিসাবে আমাদের পক্ষেই তাদের যে রায়, সে রায় দেবেন বলেই আমার বিশ্বাস, এবং মানুষ সেই কথাগুলো বলছে। আপনি যখন ভোট প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ধরুন, আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতির, সাংগঠনিক কাঠামো প্রস্তুতি করবার কাজের মধ্যে ছিলাম। সেই সময় থেকে তারপরে তো প্রার্থী ঘোষণার পরে একটা বড় পরিবর্তন এই সময়কালের মধ্যে আমরা দেখছি মানুষের মধ্যে সাড়া। ধরুন, আমি
দীর্ঘদিন ধরেই এই এলাকায়, উত্তর বিধানসভা এলাকায় পার্টি নির্বাচন পরিচালনার কাজ করি। আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভা নির্বাচনী কমিটির কনভেনার হিসাবে 2011 সাল থেকে কাজ করছি। এই এলাকাটা আমার চেনা জায়গা, মানে উত্তর বিধানসভা এলাকা 273টা বুথ, প্রতিটা পাড়া, 5টা পঞ্চায়েত, শহর, এই এলাকা আমার মানে বলা যেতে পারে মাঠটা আমার খুব চেনা মাঠ। আচ্ছা, সেই জায়গাতে ঘাটতি দুর্বলতা যেমন আছে, আবার মানুষগুলোকে চেনা আমার। 2021 সালে নির্বাচন দেখেছি, 2024 সালে দেখেছি, 2026 সালে বলা যেতে পারে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আমি দেখছি। মানুষ যখন যাচ্ছি, মানুষ পাশে আসছেন, কথা বলছেন, নিজেরাই বলছেন যে হ্যাঁ একটা পরিবর্তন দরকার। যখন আমরা বলছি পরিবর্তনের পরে তাহলে কি ছোট ফুল বাদ দিয়ে বড় ফুল, না না না, তখনই তারা বলছেন মুকুল রায়ের কথা। ফলে ইতিবাচক সারা কিন্তু আমি গ্রাম শহর, ধরুন আমাদের বিধানসভা এলাকায় 5টা পঞ্চায়েত হচ্ছে গ্রামীণ এলাকা, আবার কৃষ্ণনগর শহর আছে। সব মিলিয়ে গ্রাম শহরের বিভিন্ন জায়গাতে, আজকে সকালেও আমি প্রচারে ছিলাম কিছু ওই বাজার এলাকায়, নতুন বাজার এলাকাতে, মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপক সাড়া আমি লক্ষ্য করছি। এ পর্যন্ত কোন কোন এলাকায় প্রচার করলেন? কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকায় বলা যেতে পারে সর্বত্রই আমার মানে এখনো পর্যন্ত পৌঁছানো হয়ে গেছে। এবার যদি বলেন নিবিড়, মানে কতগুলি বুথ আছে? 273টা বুথ। তাহলে 273টা বুথের মধ্যে যদি বলেন, একেবারে বুথ ধরে যদি বলেন, বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে 273টা বুথেই পৌঁছানো, এটা একটা টার্গেট আমাদের ঠিকই। আচ্ছা। এবং এখনো পর্যন্ত যা আছে তা আমরা বলতে পারেন প্রায় 200-র বেশি জায়গায় আমরা পৌঁছে গেছি। আচ্ছা, আশাবাদী হচ্ছে যে বুথে পৌঁছাতে পারবো। এবং শুধু তাই না, আরো নিবিড়ভাবে গ্রামের মধ্যে, বুথের মধ্যেও ব্যক্তিগতভাবে হচ্ছে যোগাযোগ করা, বাড়িতে বাড়িতে যাওয়ার, এ কাজটাও করছি। গতকাল আমাদের ভান্নাকলা পঞ্চায়েতের পারুলপাড়া গ্রাম, আমাদের উত্তর বিধানসভার শেষ, চাপড়া শুরু, ওই গ্রামের বলা যেতে পারে আমার চেনা এলাকা। সেই গ্রামের মানুষরাই বললেন যে আসতে হবে মাস্টারমশাই। তা আমি ওই এলাকায় শিক্ষকতা করতাম, বলা যেতে সব বাড়িতে বাড়িতে গিয়েছি, কথা বলেছি, চেষ্টা করছি সবার কাছে পৌঁছাতে। দিনটা কিভাবে শুরু হচ্ছে প্রচারের ক্ষেত্রে? প্রচারে ধরুন আমাদের প্রচার সূচিটা ঠিক আমাদের পার্টিগত বোঝাপড়াতে তৈরি হয়, ওটাতে খুব বেশি আমাকে মাথা ঘামাতে হয় না। আমাদের পার্টির নির্বাচনী যারা পরিচালনা করেন, নির্বাচনী কমিটির কনভেনার আছেন, যারা আছেন, তারা প্রোগ্রামটা ঠিক করে দেন। এরকম ভাবে মোটামুটি গড়ে যদি বলেন, আমি মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে সকালবেলায় বেরোই। ঠিক আছে, প্রথম পর্যায়ের পাবলিকের সঙ্গে মানে এলাকায় যে প্রচার, সে প্রচারটা 11টা, 11:30 কি 12টা। তারপরে কিছু হচ্ছে যে আমাদের একটু কমিটিগত সভা ইত্যাদি, বিভিন্ন জায়গায় একটু নেতৃত্ব পর্যায়ে কথাবার্তা বলা, এটা 1টা-1:30টা পর্যন্ত চলে। বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার হচ্ছে 3:30-4টায় বেরোচ্ছি। ফেরা মানে খুব তাড়াতাড়ি হলে 10টা। একটু গ্রামের দিকে গেলাম, একটু কোনো বন্ধুর সঙ্গে কথা হয়ে গেল, দেখা করলাম। এরকম হলে যেখানে প্রচারে যাচ্ছেন, সঙ্গে কতজন থাকছে কর্মী সমর্থক? কর্মী সমর্থক ধরুন আমাদের যখন আমরা যাই, আমরা তো গাড়ি করে যাচ্ছি, আমাদের গাড়িতে 4-5 জন ধরে, কিন্তু এলাকাতে যখন যাচ্ছে সেই এলাকার কর্মীটা থাকছে। মানে আপনাদের কৃষ্ণনগর উত্তরের 273টা বুথে সমস্ত জায়গায় কি আপনাদের কর্মী সমর্থক আছে? একদম সর্বত্র আছে। মানে 34 বছর আপনারা এই পশ্চিমবঙ্গ একসময় শাসন করেছেন। একদম। এবং সেই জন্য বলছি যে প্রত্যেকটা বুথে কর্মীরা কি এখনো আছে? এখনো আছে, হয়তো কোনো জায়গাতে একটু কর্মী সংখ্যা কমে গেছে, আবার কোনো জায়গাতে আমরা হচ্ছে যে একটা বুথ এলাকাতে, যেমন ভান্ডারকোলায় একটা বুথ আছে 155 নম্বর বুথে, আমি সেদিন প্রচার করলাম প্রায় 100-র বেশি। এলাকার এই সমর্থক মানে ভালোবাসার মানুষ সব মিলিয়ে। অদ্বৈত বাবু, আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সবসময় অভিযোগ করা হয় যে বামের ভোট রামে যায় এবং তাতেই বিজেপি জেতে। এবার কৃষ্ণনগর উত্তরের বামেদের যে ভোট, সেটা কি ধরে রাখতে পারবেন? বামেদের ভোট কমেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। 2018 সাল পঞ্চায়েত নির্বাচনে এরকম একটা বলা যেতে পারে যে RSS এর পরিচালিত স্লোগান এটা, যে বামপন্থীরা পারছে না, অতএব বিজেপির ভোট, বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারাও, পরে বাম। এখন এই যে প্রচার, সেই প্রচারে আমাদের নেতৃত্ব পর্যায়ে না হলেও কর্মী সমর্থকদের একটা বড় অংশের মধ্যে এই প্রভাবটা কাজ করে, গ্রামীণ এলাকায় বিশেষ করে।
ফলে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে কার্যত হচ্ছে যে বিজেপি একটা অভাবনীয় সাফল্য পায় এবং তার রেশ বেশ কিছুদিন ধরেই চলেছে, বিশেষ করে আমাদের বিধানসভা এলাকায়। কিন্তু এই যে প্রথমে আপনাকে বলেছি যে সেই যে মানুষগুলো যারা বিশ্বাস করেছিলেন যে বিজেপিকে দিয়েই তৃণমূলকে তাড়ানো যাবে বা বিজেপিকে দিয়েই তৃণমূলের এই যে দুর্নীতি তাকে শায়েস্তা করা যাবে, এই দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা বুঝছে, বিশেষ করে গত কয়েকটা বছরে এত অপরাধ তৃণমূলের, চুরি দুর্নীতি নানাবিধ ঘটনা, আমি এক দুই করে ব্যাখ্যা করছি না, আপনারা জানেন, তাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত, ইডি তদন্ত, কিন্তু কার্যত শেষ পরিণতি হচ্ছে এটা যে কোনো জায়গাতেই কিন্তু কোনো চার্জশিট এখনো পর্যন্ত পেশ করতে পারলো না। ফলে কি হচ্ছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা সব ছাড়া পেয়ে যাচ্ছে। মানুষ এটা বুঝছে যে আসলে হচ্ছে এরা তৃণমূল এবং বিজেপি, এদের মধ্যে যে বোঝাপড়া, সে বোঝাপড়ায় বিজেপি চায় না তৃণমূল হচ্ছে যে এই সমস্ত যে ঘটনা, সেই ঘটনাতে শাস্তি পাক। ফলে একটা বড় অংশের কর্মী সমর্থক যারা হয়তো আমাদের প্রতি কোনো কারণেই, আমি আশাবাদী এবারে নির্বাচনে তারা আমাদেরকেই ফেরাবেন, এবং শুধু তারা নয়, আরো একটা বড় অংশ যারা তৃণমূলের, সব তৃণমূল কর্মীরা দুর্নীতিগ্রস্ত এটা বলি না, তৃণমূলের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন, তৃণমূলের মধ্যে অসংখ্য ভালো মানুষ আছেন যারা তৃণমূলের এই ঘটনা পছন্দ করছেন না, তারাও এবারে নির্বাচনে বিকল্প হিসাবে, বিজেপি এবং তৃণমূলের বিকল্প হিসাবে আমাদেরকেই ভোট দেবেন। এইরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। কৃষ্ণ অদ্বৈত বাবু, আমার আরো একটা প্রশ্ন হলো যে বিজেপিতে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তারক চ্যাটার্জি, তার বিরুদ্ধে আবার চঞ্চল বিশ্বাস, একদিকে তৃণমূলের অভিনব ভট্টাচার্য, আবার সেখানে সোমনাথ দত্ত, এই বিরোধী দলের মধ্যে এই যে একটা প্রার্থী নিয়ে যে টানাপোড়েন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কারণ আপনার ক্ষেত্রে সেটা ঘটেনি। না, প্রথমত হচ্ছে আমাদের পার্টি পরিচালনা বলুন, আমাদের পার্টির শৃঙ্খলা বলুন, প্রার্থী মনোনয়ন সংক্রান্ত বোঝাপড়ার কথা বলুন, অন্য রাজনৈতিক কার সঙ্গে মিলবে না, মিলাতে পারবেন না আপনি। ধরুন আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী, আমাকে কিন্তু বায়োডাটা ফিল আপ করে বলতে হয়নি যে আমি প্রার্থী হব, আমাকে মনোনয়ন করুন, বা আর একজন পার্টি জেলার লিডারশিপ, রাজ্যের মূলত রাজ্য নেতৃত্ব, তারা তাদের মতন বোঝাপড়া করে তারা ঠিক করেছেন যে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে এবারে অদ্বৈত বিশ্বাস প্রার্থী। ফলে যদি বলেন যে আমি যেদিন ঘোষণা হলো তার আগের দিন আগে পর্যন্ত আমি জানি না যে আমি প্রার্থী, সকালবেলায় আমাদের জেলা লিডারশিপ কয়েকজন একটুখানি বললেন একটু প্রস্তুত থেকেও, এরকম একটা তখন আভাস পাচ্ছিলাম যে হয়তো হতে পারে, কিন্তু তারপর নির্বাচনের কাজ করছিলাম। ফলে আমাদের সঙ্গে অন্যদেরকে এই প্রশ্নে বেলাবেন না। তাহলে ওদের বিষয় যেটা সেই জন্যই বলছি যে আসলে দলের মধ্যে যে গণতন্ত্র, দলীয় যে শৃঙ্খলা, সেই প্রশ্নে দাঁড়িয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিকল্প অন্য কোনো রাজনীতি তাহলে তৃণমূল আর বিজেপির সেটা নেই নিশ্চিতভাবেই। তাহলে ভাবা যায় যে একটা রাজনৈতিক দলের একটা নির্বাচনে দুজন ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে তার নমিনেশন দিলেন, দুজনে তো আর পাবেন না। ফলে একজন এখনো পর্যন্ত স্টিল নাও একজন নির্দল বলছেন, কিন্তু নমিনেশন ফাইল করা দেখলাম যে বিজেপির পতাকা দিয়ে চলে গেলেন। এটা অন্য কোনো আমাদের রাজনৈতিক দল একটা বলুন পারবেন না এরকম ভাবে যে সিপিএম এর পতাকা নিয়ে দুটো দল চলে যাচ্ছে। একই রকম ভাবে তৃণমূলের ক্ষেত্রেও তাই। আপনার রাজনৈতিক জীবন সম্পর্কে একটু জানতে চাই আমাদের। রাজনৈতিক জীবন বলতে স্কুল কলেজে পড়াশোনার পরে যখন একটু বড় হয়েছি আমরা গ্রাজুয়েট হয়েছি আমার ইয়েতে। আচ্ছা, পেশায় কি ছিলেন? শিক্ষক। শিক্ষকতা পাঁচনালা সত্যপ্রিয় রায় স্মৃতি শিক্ষা নিকেতন। কোন সাবজেক্ট পড়াতেন? অঙ্ক পড়াতাম। আচ্ছা, হাই সেকেন্ডারি স্কুল। আমি বছর 2022 সালের 31শে মে অবসর। আর এই বামপন্থার সাথে যুক্ত কবে? একদম ধরুন যখন আমি একটু বড় হয়েছি আর কি, মাধ্যমিক পাস টাস, সেই সময় এই 78 সালে আমার মাধ্যমিক, 77 সালে বামফ্রন্ট সরকার আসার পরে 78 সালে প্রথম যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে বামফ্রন্টের অভাবনীয় সাফল্যের পরে গ্রামে গ্রামে বলা যেতে পারে যে একটা ব্যাপক পরিবর্তন। বিশেষ করে আমাদের স্থানীয় স্তরের নেতৃত্ব, ছাত্র যুব উৎসব, বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ, আমাদেরকে খেলাধুলা, জীবন সম্পর্কে একটু জানতে চাইছি। সেই জন্যই ওই মধ্যে থেকে যুক্ত হলে মূলত বলতে পারেন 77-78 এই সময়টা, আমি যখন সিপিএম করতেন। একদম আগে যুব ফেডারেশন করতাম,
অন্য কোথাও না 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 দলে না 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 এই কাজ একদম করি তারা না, প্রথম থেকে? আমাদের একদম প্রথমে হচ্ছে যে যুব ফেডারেশনের আমি একদম রাজ্য স্তর পর্যন্ত কাজ করেছি, শিক্ষকতার পাশাপাশি এই কাজটা করেছি আমি। তারপরে আমাদের যে পার্টির অভ্যন্তরে যুব ফেডারেশন ছাড়বার পর আমাদের পার্টির যে কাঠামো থাকে, একটা বয়সের পরে যুব ফেডারেশন আর নেতৃত্ব দেওয়া যায় না, 40 বছর পর আমি ছেড়ে দিয়ে পার্টির মূল যে কাজ সে কাজে যুক্ত হয়ে কৃষ্ণনগর জোনাল যে এলাকা, ধরুন একটা বড় এলাকা বলতে পারেন, দুটো প্রায় আড়াইটা হচ্ছে আপনার বিধানসভা, তার জোনাল কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছি। কৃষ্ণনগর যখন আমাদের পার্টি স্ট্রাকচারে ভাগ হয়ে যায়, কৃষ্ণনগর এরিয়া কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সেটাও 3 বছর, 3টে টার্মের পরে থাকা যায় না, ফলে গত টার্ম থেকে আমি জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। সেই দিক থেকে বলতে পারেন যে আমি বামপন্থী রাজনীতির সঙ্গে প্রথম থেকে প্রায় দীর্ঘ 40-45 বছর যুক্ত, এবং ধারাবাহিকভাবে এই পার্টির প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস রেখেই মানুষের মধ্যে যে কাজ, সে কাজটা আমি করছি। যখন শিক্ষকতা করতেন তখন এবিটিএ সংগঠন করতেন? একদম 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 প্রথম থেকে আমরা 85 সালে আমরা যখন কাজটা শুরু করি আর কি আমাদের শিক্ষকতার, তখন থেকে আমরা এবিটির সঙ্গে যুক্ত। কিন্তু যেহেতু মূল পার্টিতে আমি বেশি সময় দিই, স্বাভাবিকভাবেই এবিটিএতে এই মানে সদস্যই খুব বেশি এবিটিএগত যে ভূমিকা নেওয়ার সম্ভব হতো না, যেহেতু পার্টিতে একটু বেশি ভূমিকা আমাকে নিতে হতো। আপনাকে আমার শেষ প্রশ্ন, কৃষ্ণনগর উত্তরের মানুষ আপনাকে নির্বাচিত করলে আপনি কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষের জন্য কি কি উন্নয়ন করবেন? কৃষ্ণনগরের মানুষ গত 15 বছর ধরে কার্যত সেইভাবে বিধায়কের যে পরিষেবা, সে পরিষেবা পায়নি। আমি কৃষ্ণনগরের মানুষকে বিধায়ক হিসাবে যে পরিষেবা, নিয়মিত পরিষেবা, সেই পরিষেবার ক্ষেত্রে দায়বদ্ধ থাকবো। এক, কৃষ্ণনগরের উন্নয়নে কৃষ্ণনগর বিধানসভা এলাকা মানে হচ্ছে গ্রাম শহর সব মিলিয়েই। ধরুন শহরের ক্ষেত্রে নানাবিধ বড় বড় ইস্যু আমাদের আছে, যেমন ধরুন জল নিকাশি ব্যবস্থা, এবং জল নিকাশি ব্যবস্থা মানে হয়তো বলতে পারে জল নিকাশি ব্যবস্থা তো পৌরসভার কাজ, কিন্তু আসলে হচ্ছে একটা মাস্টার প্ল্যান তৈরি করে পাশে অঞ্জনা নদী, তাকে সংস্কার করা, এবং অঞ্জনাকে সংস্কার করতে গেলে আপনাকে জলঙ্গিটাকে নিয়েও ভাবতে হবে। ফলে জলঙ্গির উৎসমুখকে পরিষ্কার করে অঞ্জনা খাল সংস্কার করবার মধ্য দিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে কৃষ্ণনগরের জল নিকাশিটাকে উন্নত ব্যবস্থা করা, যেটা কোনো একটা সময় যখন আমাদের সুবিনয় ঘোষ ছিল তখন আমরা করতে পেরেছিলাম, পরবর্তী ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। এটার ক্ষেত্রে আমাদের একটা অগ্রাধিকার আছে। আমাদের কাজের মধ্যে, পরিকল্পনার মধ্যে থাকবে যে বেলডাঙ্গা যে ফ্লাইওভার, যেটা এখানে একটা খুব সমস্যা, আপনি নিশ্চিতভাবেই জানেন সমস্যা আছে। আমাদের একটা সময়ে আমরা প্ল্যানিং এর মধ্যে এসেছিলাম যখন বামফ্রন্ট সরকার ছিল, যে কৃষ্ণনগর শহরে যানজট মুক্ত হতে গেলে আপনাকে কৃষ্ণনগর শহরে ঢোকার মুখে ওখান থেকে বাইপাস করে একদিকে হচ্ছে NH 34 এর সঙ্গে যুক্ত করা, জলঙ্গির ওপরে একটা লিঙ্ক রোড করে, আর একটা হচ্ছে বাইপাস করে আপনাকে হচ্ছে মাঝদিয়া যে রোড, তাহলে ভারী যান চলাচল সহ এইটাকে যদি আমরা বাইপাস করতে পারি, তাহলে কৃষ্ণনগর শহরে একটু হলেও আমরা একটু মানে যানবাহন রিলিফ করতে পারি। এক্ষেত্রে একটা পরিকল্পনা বা ভাবনা নিশ্চিতভাবেই আছে। আমাদের ভাবনা আছে গ্রামীণ এলাকাগুলোতে বেশ কিছু ছোট ছোট ব্রিজ, যেমন পলদার উপরে একটা ব্রিজ করে, আমাদের রামপুরের সঙ্গে আমাদের এই ঝাউতলার যে যোগাযোগ, এরকম ছোট ছোট বেশ কিছু পরিকল্পনা আছে। আমি কাজ করতে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় এই ধরনের কাজগুলোতে অগ্রাধিকার পাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরিবেশটাকে নিয়ে ভাবতে হবে। আমি আজকে আস্তে আস্তেই বলছিলাম আমার এক বন্ধুকে যে কৃষ্ণনগর শহরে কার্যত পরিবেশ আন্দোলন এবং বিজ্ঞান আন্দোলন, আমি সেই পরিবেশ এবং বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ, ফলে সেই পরিবেশ এবং বিজ্ঞান আন্দোলনকে কেন্দ্র করে, বিজ্ঞানকে কেন্দ্র করে অনেক কিছু ভাবার আছে। যেমন জলঙ্গিকে কেন্দ্র করে, জলঙ্গি নদীকে তাকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা, অঞ্জনাকে পরিকল্পনা সহ কৃষ্ণনগর শহরে একটু গাছ বা পরিবেশকে আরো উন্নত করবার জন্য নানাবিধ পরিকল্পনা। স্বাস্থ্য অবশ্যই আমার ভাবনার মধ্যে স্বাস্থ্য আছে। বিশেষ করে কৃষ্ণনগরে দেখবেন এখন পর্যন্ত আমাদের সব থেকে বড় যে হাসপাতাল শক্তিনগর হাসপাতাল, সেখানে এখন পর্যন্ত হার্টের যে চিকিৎসা, উন্নত চিকিৎসা কিন্তু এখন হয় না। হার্টের সমস্যা মানে আমাকে এখান থেকে রেফার টু কল্যাণী আর কলকাতা। ফলে এটাকে একটা প্রায়োরিটি দিয়ে ভাবা জায়গা। এরকম কিছু পরিকল্পনা আছে, আরো নিশ্চিতভাবেই পরবর্তী ক্ষেত্রে ভাবা হবে। এই হচ্ছে ভাবনাগুলো আমার আছে। নিশ্চিতভাবেই আমি জয়লাভ করতে পারলে এগুলোকে অগ্রাধিকার দিয়ে বা কৃষ্ণনগরের মানুষের সঙ্গে কথা বলে আরো যে পরিকল্পনা,
তাকে রূপায়ণ করবার চেষ্টা করব। অদ্বৈতবাবু, কৃষ্ণনগর উত্তর বিধানসভার মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? নমস্কার। কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার মানুষের কাছে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে আমি আবেদন করব, এবারে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন। তৃণমূল এবং বিজেপির যে অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসন, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, স্কুল উন্নয়ন ইত্যাদি প্রশ্নে সদর্থক যে ভূমিকা, সর্বোপরি আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার যে ঐতিহ্য, যা বামফ্রন্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত পালন করেছেন, যা আজকে বিনষ্ট, সেই ঐতিহ্য রক্ষা করবার প্রশ্নে একজন বিধায়ক হিসাবে আপনাদের সকলকে নিয়েই যে ভূমিকা, সেই ভূমিকা পালন করব। অতীতে কৃষ্ণনগরের মানুষ, উত্তর বিধানসভা এলাকার মানুষ 2006 সালে বামপন্থীদেরকে জয়লাভ করেছিলেন। তারপর থেকে পরপর 3টে বিধানসভা এলার সময় দুবার তৃণমূলকে সুযোগ দিয়েছেন, একবার বিজেপিকে সুযোগ দিয়েছেন। যদিও বিজেপির বিধায়ক শেষ পর্যন্ত জয়লাভ করবার পরই তৃণমূলে যোগদান করে। সেই জায়গা থেকেই আমি কৃষ্ণনগর মানুষের কাছে আমার আবেদন, একবার সুযোগ দিন। আমি কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নে আমি আমার দায়িত্ব পালন করব। সেই জন্য আপনাদের কাছে একবার সুযোগ চাইছি, আশা করি আপনারা বিবেচনার মধ্যে আনবেন। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। নমস্কার।